আসসালামু আলাইকুম। ফোকাস অডিও বুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনারা শুনবেন রিচ ড্যাড পোর ড্যাড বইটির ভূমিকা পর্ব 2, ধনী বাবা ও গরিব বাবা। রবার্ট টি কিওসাকি এর বর্ণনা অনুযায়ী আমার বাবা দুজন, ধনী বাবা ও গরিব বাবা। একজন উচ্চশিক্ষিত ও বিচক্ষণ, পিএইচডি ডিগ্রিধারী এবং 4 বছরের গ্র্যাজুয়েট প্রোগ্রাম 2 বছরে শেষ করতে পারা মেধাবী ব্যক্তি। তিনি স্ট্যামফোর্ড, শিকাগো ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি উচ্চ শিক্ষা অর্জন করেছেন, সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে। অন্যজন ক্লাস 8ও পাশ করতে পারেননি। দুজনেই তাদের ক্যারিয়ারে খুবই সফল। সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন, পর্যাপ্ত আয় করতে পেরেছেন। এখন একজন অর্থের জন্য যুদ্ধ করে যাচ্ছেন, অন্যজন ভয়ে সবচেয়ে ধনী ব্যক্তি। একজন তার পরিবার, চার্চ ও চ্যারিটির জন্য মিলিয়ন মিলিয়ন ডলার রেখে গেছেন, আর একজন পরিশোধ করতে হবে এমন অনেক বিল রেখে গেছেন। দুজনেই শক্তিশালী, ক্যারিসমেটিক, প্রভাবশালী। দুজনেই আমাকে পরামর্শ দিয়ে গেছেন। তিনি পরামর্শ কখনো একরকম হয়নি। দুজনেই শিক্ষার উপর বিশ্বাস করতেন, কিন্তু কোর্সের পরামর্শ দেননি। যদি আমার একজন ড্যাড থাকতো, তবে আমাকে তার আদেশ বা বর্জন করতে হতো। কিন্তু দুজন ড্যাড বিপরীত দৃষ্টিভঙ্গিতে আমাকে পরামর্শ দিচ্ছেন। একজন হলেন রিচ ম্যান, অন্যজন পোর ম্যান। কোনটি গ্রহণ বা বর্জন করা যাবে তা নিয়ে আমাকে অনেক ভাবতে হচ্ছে, তুলনা করতে হচ্ছে এবং তারপর মগজে মজবুত বাড়াতে হচ্ছে। সমস্যা হলো, যদি লোকটি প্রথমে ধনী ছিলেন না বা পুরো কোনটি প্রথমে পোর ছিলেন না। দুজনেই তাদের ক্যারিয়ারের শুরুতে পরিবারের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু দুজনের অর্থ বিষয়ে আলাদা দৃষ্টিভঙ্গি ছিল। উদাহরণস্বরূপ, একজন ড্যাড হয়তো বলতেন, অর্থের প্রতি ভালোবাসাই নষ্টের মূল। অন্যজন বলতেন, অর্থের অভাবই সমস্যার মূল। দুজন দৃঢ়চেতা বাবার প্রভাব থাকায় একজন যুবক বালক হিসেবে আমি বিপদেই ছিলাম। আমি একজন ভালো ছেলে হতে চাইতাম এবং দুজনকেই মান্য করতে চাইতাম, কিন্তু দুজন এক কথা বলতেন না। অর্থের ব্যাপারে তাদের কথা ছিল বিপরীতমুখী। এদের বিপরীত এত বেশি ছিল যে আমি এ ব্যাপারে আরো জানতে চাইলাম। আমি দীর্ঘ সময় ধরে তাদের কথা নিয়ে ভাবতাম। আমার নিজস্ব সময়ের অধিকাংশ কাটত গভীর চিন্তা ভাবনা করে। আমি নিজেকে প্রশ্ন করতাম, তিনি কেন এটা বলছেন? তারপর অন্য ড্যাড সম্পর্কে একই প্রশ্ন করতাম। সহজ হতো যদি বলতে পারতাম, হ্যাঁ, তিনি রাইট। আমি তার সাথে একমত অথবা তার কথাকে সহজে প্রত্যাখ্যান বলতে পারতাম। পুরো লোকটা জানে না যে সে কি বলছে, কিন্তু তার পরিবর্তে দুজন ড্যাড থাকায় এবং তাদেরকে ভালোবাসায় আমাকে দুজনের কথা ভেবে ভেবে নিজের চিন্তা করার পদ্ধতি বের করতে হচ্ছে। এভাবে ভাবনার প্রতিক্রিয়া বাছাই করতে পারাই তার দীর্ঘমেয়াদে আমার জন্য মূল্যবান সম্পদ হয়ে দাঁড়িয়েছে, যা কোনো একটি দৃষ্টিভঙ্গিকে গ্রহণ বা বর্জন করার চেয়ে অনেক ভালো হয়েছে। ধনীরা আরো ধনী, গরিবেরা আরো গরিব, এবং মধ্যবিত্ত ঋণের মধ্যে হাবুডুবু খাওয়ার একটি কারণ হলো তাদেরকে কখনোই অর্থ বিষয়ে স্কুলে কোনো ধরনের শিক্ষা দেওয়া হয় না, যা বাড়িতে দেয়া হয়। আমাদের বেশিরভাগ লোকই নিজের বাবা মার কাছ থেকে তা শেখে। তাই একজন গরিব বাবা মা তার শিশুকে অর্থ সম্পর্কে কি শিক্ষা দিতে পারে তা সহজেই বলবে, স্কুলে যাও এবং বেশি বেশি পড়াশোনা করো। শিশুটি হয়তো চমৎকার ফলাফল নিয়ে গ্র্যাজুয়েট হলো, কিন্তু তার আর্থিক প্রোগ্রামিং
ও মাইন্ডসেট হয়ে যায় অসচ্ছল মানুষদের মতো। শিশুটি তার ইয়াং বয়সে এসব শিখে থাকে। অর্থ বিষয়ে স্কুলে কিছুই শেখানো হয় না। স্কুলে পণ্ডিত্য ও পেশাগত দক্ষতার ওপর জোর দেয়া, কিন্তু আর্থিক দক্ষতার ওপর নয়। এর ফলে স্মার্ট ব্যাংকার, ডাক্তার ও অ্যাকাউন্ট্যান্ট যারা স্কুলের ভালো ফলাফল লাভ করেও তারা সারা জীবন ধরে আর্থিক সংগ্রামে লিপ্ত রয়েছেন, তার কারণ খুঁজে পাওয়া যায়। আমাদের চলমান রাষ্ট্রীয় দেনার বড় কারণ হলো উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ এবং সরকারি কর্মচারীদের দ্বারা আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, যাদের অর্থ বিষয়ে সামান্যতম প্রশিক্ষণ নেই। আমি প্রায় নতুন মিলেনিয়ামের দিকে তাকিয়ে ভাবি, কি হবে যখন লক্ষ লক্ষ লোকের আর্থিক ও মেডিকেল সহায়তা প্রয়োজন হবে। আর্থিক সমস্যা সমাধানের জন্য নিজেদের পরিবার ও সরকারের মুখ চেয়ে তাদের থাকতে হবে। কিভাবে যখন মেডিকেয়ার বা সোশ্যাল সিকিউরিটি ফান্ডে কোনো টাকাই থাকবে না, তখন কি হবে? কিভাবে একটি জাতি টিকে থাকবে যাদের শিশুদেরকে আর্থিক বিষয়ে জ্ঞান দেওয়ার দায়িত্ব পিতামাতার উপর ন্যস্ত থাকবে? যেসব পিতামাতারা বেশিরভাগ অসচ্ছল হয়ে যাচ্ছেন বা বর্তমানে অসচ্ছলতায় আছেন, আমার যেহেতু দুইজন প্রভাবশালী ড্যাড আছে, তার উভয়ের কাছ থেকে আমাকে শিখতে হচ্ছে। আমাকে ওদের প্রত্যেকের পরামর্শ নিয়ে ভাবতে হচ্ছে। তা করতে গিয়ে এদের একজনের জীবনের উপর তাদের চিন্তার প্রভাব ও শক্তি নিয়ে মূল্যবান ভাবনা খুঁজে পাই। উদাহরণস্বরূপ, একজনের বলার অভ্যাস ছিল, আমার সামর্থ্য নেই। অন্যজনের তা বলতে নিষেধ করতেন। তিনি বলতেন, কিভাবে আমি তা করতে পারি। একজন হলো ঘটনা, আরেকটা হলো প্রশ্ন। একটি সমস্যা থেকে তোমাকে সরিয়ে দিচ্ছে, অন্যটি ভাবতে শেখাচ্ছে। আমার বাবা যিনি শীঘ্রই বড়লোক হয়ে যাচ্ছেন, এর ব্যাখ্যা দিতেন এভাবেই, আমার সামর্থ্য নেই বলার সাথে সাথে তোমার মগজ কাজ করা বন্ধ করে দেবে, কিন্তু যখন তুমি প্রশ্ন করবে যে কিভাবে আমি তা করতে পারি, তোমার ব্রেন তখন চিন্তা করা শুরু করে দেবে। তোমার যা চাই সবই কিনতে হবে। তিনি তা বোঝাচ্ছেন না। তিনি মগজকে খাটানোর ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন, যে মগজটা দুনিয়ার সবচেয়ে বড় কম্পিউটার। প্রতিদিন ব্যবহার করতে থাকায় এর কর্মক্ষমতা বাড়ে। তিনি বিশ্বাস করতেন, আমি পারবো না বলা মানসিক অসলতার নিদর্শন। যদিও দুজন ড্যাডই কঠোর পরিশ্রম করতেন, আমি জানতে পারলাম একজন ড্যাড তার ব্রেনকে ঘুমাতে দিতেন যখনই টাকা পয়সার ব্যাপারে আসত, অন্যজন তার ব্রেনের ব্যায়াম করা শুরু করে দিতেন। দীর্ঘমেয়াদে ফলাফল হলো, একজনের অর্থনীতি শক্তিশালী হচ্ছিল আর অন্যজনের দুর্বল হচ্ছিল। এটা প্রায় এরকম, একজন জিমে গিয়ে নিয়মিত ব্যায়াম করছে আর অন্যজন সোফায় বসে টেলিভিশন দেখছে। সঠিক শারীরিক ব্যায়াম সুস্বাস্থ্যের চান্স বজায় আর সঠিক মেন্টাল এক্সারসাইজ বাড়ায় সম্পদের সম্ভাবনা। অলসতা স্বাস্থ্য ও সম্পদ দুটোই নষ্ট করে। আমার দুজন ড্যাড চিন্তায় ছিলেন। বিপরীতমুখী একজন ভাবতেন ধনীদের বেশি বেশি ট্যাক্স দেওয়া উচিত, যাতে কম ভাগ্যবানদের অবস্থার উন্নতি হয়। অন্যজন বলতেন ট্যাক্স তাদেরকে শাস্তি দেয়, যা শারীরিক শ্রম দেয়, আর পুরস্কার দেয় তাদের যারা শারীরিক শ্রম দিয়ে উপার্জন করে না। একজন বলতেন বেশি করে স্টাডি করো, যাতে ভালো কোম্পানিতে চাকরি পাও। অন্যজন বলতেন বেশি করে স্টাডি করো, যাতে ভালো কোম্পানি কিনতে পারো। একজন বলতেন তোমাদের মানুষ করতে গিয়ে আমার ধনী হওয়া হলো না। অন্যজন বলতেন তোমরা সন্তানরা আছো বলেই আমাকে ধনী হতে হবে। একজন ডিনারের সময় অর্থ ও ব্যবসা নিয়ে কথা বলা উৎসাহিত করতেন, অন্যজন খাবার সময় টাকা নিয়ে কথা বলা নিষেধ করতেন। একজন বলতেন টাকা পয়সার ব্যাপারে নিরাপদে থাকো, ঝুঁকি নাও না। অন্যজন বলতেন রিস্ক ম্যানেজ করতে শেখো। একজন বলতেন আমাদের বাড়ি হলো সবচেয়ে বড় বিনিয়োগ এবং সবচেয়ে বড় সম্পদ।
অন্যজন বিশ্বাস করতেন আমার বাড়িটা একটা দায়। তোমার বাড়িতে সর্বোচ্চ বিনিয়োগ করা মানে নিজেকে ঝামেলায় ফেলা। উভয় ড্যাড তাদের বিলগুলো নিয়মিত পরিশোধ করতেন, একজন সবার আগে আর একজন সবার শেষে। একজন বিশ্বাস করতেন সরকার বা প্রতিষ্ঠানের দায়িত্ব তার সদস্যদের যাবতীয় প্রয়োজন পূরণ করে। তিনি সব সময় বেতন বৃদ্ধি, পেনশন পরিকল্পনা, মেডিকেল বেনিফিট, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে ভাবতেন। তার দুজন কাকার অবসর গ্রহণের 20 বছর পরও রিটায়ারমেন্ট প্যাকেজের কথা ভেবে তার ভালো লাগত। মিলিটারি থেকে সে মেডিকেল বেনিফিট ও পিএক্স রিলিফ দেয়া হতো ও তার খুবই ভালো লাগতো। বিশ্ববিদ্যালয়ের চাকরির মেয়াদ সিস্টেমেও তার ভালো লাগত। সারা জীবনের চাকরি, নিরাপত্তা ও সংরক্ষণের আইডিয়া তার কাছে চাকরির ধরন থেকেও গুরুত্বপূর্ণ ছিল। তিনি প্রায় বলতেন, আমি সরকারের জন্য কঠোর পরিশ্রম করছি, তাই সরকার থেকে আমার এই সুবিধাসমূহ পাওয়া উচিত। একজন ড্যাড কিছু অর্থ সাশ্রয়ের জন্য চেষ্টা করতেন, অন্যজন বিনিয়োগ করার চেষ্টা করতেন। একজন আমাকে শেখাতেন কিভাবে সুন্দর সিভি তৈরি করতে হয় যাতে ভালো চাকরি পাওয়া যায়। অন্যত্র শেখাতেন কিভাবে সুন্দর ও শক্তিশালী বিজনেস ও আর্থিক পরিকল্পনা তৈরি করা যায়, যা দিয়ে চাকরির সুযোগ তৈরি করা যায়। দুজনের বলিষ্ঠ ড্যাডের চিন্তার প্রতিফলন কি তা পর্যবেক্ষণ করে আমি জানলাম কিভাবে ভিন্ন ভিন্ন চিন্তা মানুষের উপর প্রভাব বিস্তার করে। উদাহরণস্বরূপ, আমার পোর ড্যাড প্রায় বলতেন, ধনী হওয়ার আমার দ্বারা হবে না। তার এই ভবিষ্যৎবাণী বাস্তবে ভুলে গেল। অন্যদিকে আমার রিচ ড্যাড নিজেকে সবসময় ধনী বলে পরিচয় দিতেন। তিনি বলতেন, আমি একজন ধনী ব্যক্তি এবং ধনী ব্যক্তিরা এভাবে করে না। এমনকি চরম আর্থিক বিপর্যয়ের পরও তিনি নিজেকে ধনী বলেই পরিচয় দিতেন। নিজের অবস্থার পক্ষে বলতে গিয়ে তিনি বলতেন, গরিব ও বিপর্যস্তদের মধ্যে পার্থক্য আছে। বিপর্যয় ক্ষণস্থায়ী, কিন্তু দারিদ্র্য ক্ষণস্থায়ী নয়। পোর ড্যাড বলেন, অর্থের প্রতি আমার কোনো মোহ নেই বা অর্থ কোনো ব্যাপারই না। আমার রিচ ড্যাড প্রায় বললেন, অর্থই শক্তি। আমার এসব চিন্তায় শক্তি কখনো পরিমাপ বা মূল্যায়ন করা হতো না, কিন্তু এসব চিন্তাভাবনা নিজেকে প্রকাশ করার সঠিক পদ্ধতির ব্যাপারে আমাকে সচেতন হতে সাহায্য করেছে। আমি বুঝতে পারছি আমার পোর ড্যাড পোর হওয়ার কারণ কম পরিমাণ অর্থ উপার্জন নয়, বরং তার চিন্তাভাবনা ও কাজের জন্যই তিনি পোর। একজন ইয়াং বয় হিসেবে দুজনের বাবার চিন্তাভাবনার মধ্যকার চিন্তাকে নিজের সাথে খাপ খাওয়ানো যাবে সে ব্যাপারেও আমাকে সচেতন থাকতে হতো। ভাবতে হতো কারো কথা আমি শুনবো, রিচ না পোর ড্যাড। দুজনের শিক্ষা ও জানার ব্যাপারে ভীষণ শ্রদ্ধা ছিল। কি কি শেখা দরকার সে ব্যাপারে তাদের মত পার্থক্য ছিল। একজন চাইতেন আমি যাতে বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারি। তিনি চাইতেন স্টাডি করে আমি যাতে একজন পেশাজীবী অ্যাটর্নি, অ্যাকাউন্ট্যান্ট বা বিজনেসম্যান স্কুল থেকে MBA ডিগ্রিধারী হই। অন্যজন চাইতেন আমি যাতে ধনী হওয়ার জন্য পড়াশোনা করি, জানতে পারি কিভাবে অর্থ করার জন্য অর্থকে কিভাবে নিজের কাজে লাগানো যায়। আমি অর্থের জন্য কাজ করি না কথাটি নিয়ে বারবার বলতেন, অর্থ আমার জন্য কাজ করে। 9 বছর বয়সে আমি আমার রিচ ড্যাড থেকে অর্থ সম্পর্কে শোনার ও শেখার সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে আমার পোর ড্যাড থেকে না শোনার সিদ্ধান্ত নেই, যদিও তারও একমাত্র সব ধরনের কলেজ ডিগ্রি রয়েছে। রবার্ট ফার্স্টের শিক্ষা। আমার প্রিয় কবি রবার্ট ফার্স্ট। তার অনেকগুলো কবিতাই আমার পছন্দ। সবচেয়ে পছন্দের কবিতা দ্য রোড নট টেকেন। এই কবিতা থেকে তিনি আমার প্রতিদিন শিক্ষা নিয়ে থাকি, যে পথে হাঁটা হলো না, হলুদ বনের দুটি রাস্তা আলাদা হয়ে গিয়েছে, দুঃখিত দুটো পথে আমার চলা হলো না। একজন পরিভ্রমক হয়ে দীর্ঘক্ষণ ধরে আমি দাঁড়িয়ে রইলাম, যতদূর চোখ যায় পথের দিকে তাকিয়ে রইলাম। ঘাসের মধ্যে কোথায় যেন তা বেঁকে গেছে।
তারপর ন্যায়ের স্বার্থে অন্য পথ ধরলাম। সম্ভবত তা আরেকটা ভালোই ছিল। এ পথে আসছিল, জীর্ণতার ছিল না। এ পথে হাঁটতে গেলে হয়তো জীর্ণ হবে একই রকম। সেই ভোরে পথ দুটো একই রকম ছিল। এদের পাতায় ছিল না কোনো কালো চিহ্ন এর। আহা, আমি প্রথমটা আরেক দিনের জন্য রেখে দিলাম। যদিও জানতাম পথ কিভাবে পথে হারিয়ে গেছে, সন্দেহ ছিল আমার ফেরা হবে কিনা। দীর্ঘশ্বাসের সাথে বলছি, এখন থেকে অনেক অনেক দিন পরে দুটো পথ দুদিকে চলে গিয়েছিল। জনবিরল পথটি আমি বেছে নিয়েছিলাম, আর এই তৈরি করেছিল সব পার্থক্য। এবং তাতে পার্থক্যটা ধরা পড়ল। বছর বছর ধরে আমি রবার্ট ফ্রস্টের কবিতা নিয়ে ভেবেছি। আমার উচ্চশিক্ষিত বাবার কথা না শোনার এবং তার অর্থ সম্পর্ক দৃষ্টিভঙ্গি না মানার সিদ্ধান্ত নিয়েছি, যা ছিল আমার জন্য এক বেদনাদায়ক সিদ্ধান্ত। কিন্তু এ সিদ্ধান্তটা আমার পরের জীবনকে আমূল পাল্টে দিয়েছে। যখনই কারো কথা শুনবো, সিদ্ধান্ত নিতে পারলাম অর্থ সম্পর্কে, তখনই আমার শিক্ষা শুরু হয়ে গেল। আমার রিচ ড্যাড 30 বছর ধরে আমাকে শেখাতে থাকলেন, যতক্ষণ না আমার বয়স 39-এ পৌঁছে। যখন তিনি বুঝলেন যে তিনি যা আমার মাথায় ঢোকাতে চাচ্ছিলেন আমি তা জানতে এবং ভালোভাবে বুঝতে পেরেছি, তখন তিনি থামলেন। অর্থ হলো একটি ভয়ানক শক্তি, কিন্তু তার চেয়ে বেশি শক্তিশালী হলো অর্থ সম্পর্কে শিক্ষা। অর্থ আসে যায়, কিন্তু যদি তুমি শিখতে পারো অর্থ কিভাবে কাজ করে, তাহলে তুমি এর উপর আধিপত্য বিস্তার করবে এবং সম্পদ জমানো শুরু করতে পারবে। শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং একভাবে কাজ করার জন্য হলো। মানুষ স্কুলে যায় ঠিকই, কিন্তু শিখতে পারে না কিভাবে অর্থ কাজ করে। তাই তারা অর্থের জন্য কাজ করে, জীবন শেষ করে দেয়। আমি যখন স্টার্ট করি তখন আমার বয়স ছিল মাত্র 9 বছর। আমার রিচ ড্যাড শিক্ষা আমাকে দিলেন, তা ছিল খুবই সরল। এরকম আত্ম উন্নয়নমূলক বইয়ের অডিও বুক শুনতে অবশ্যই ফোকাস অডিও বুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন নেক্সট ভিডিও অডিও বুক হিসেবে আপনারা কোন বুকটি শুনতে চান। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ।